হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজ মহিলাদের একটি বিশেষ ক্যান্সারের কথা বলবো, যে ক্যান্সারটি হাইলি কিউরেবল অ্যান্ড হাইলি প্রিভেন্টেবল। তা সত্ত্বেও আমাদের দেশে এই ক্যান্সারে 70,000 থেকে প্রায় 1 লক্ষ মহিলার মৃত্যু হয়। আসুন আমরা জানার চেষ্টা করি এই ক্যান্সারটি কি, এই ক্যান্সারটির লক্ষণ কি, এই ক্যান্সারটি হলে আমরা কখন চিকিৎসকের কাছে পৌঁছবো, এবং সবশেষে জানবো যে এই ক্যান্সারটিকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এবং এই সমগ্র আলোচনায় যিনি অতিথি আছেন তিনি আমাদের শহরের বিশিষ্ট গাইনি অঙ্ক সার্জন এবং রোবোটিক সার্জন ডক্টর রূপশ্রী দাশগুপ্ত। নমস্কার ম্যাম। নমস্কার। আলোচনার শুরুতেই নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে আমরা সার্ভাইকাল ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করব, যেটি ভীষণভাবে প্রতিরোধ করা সম্ভব এবং খুব সহজে এটা চিকিৎসা করা যায়। কিন্তু তা সত্ত্বেও আমরা এত মা বোনকে হারাই প্রত্যেক বছর। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে সার্ভাইকাল ক্যান্সার কি এবং মহিলাদের কোন জায়গায় এটি হয়। খুব রেলিভেন্ট কোয়েশ্চেন যেটা আপনি বললেন। সার্ভাইকাল ক্যান্সার ইজ আ ভেরি প্রিভেন্টেবল ডিজিজ, যেটা আমরা প্রতিরোধ করতে পারি। বাট ল্যাক অফ অ্যাওয়ারনেস যেটা আছে আমাদের কমিউনিটিতে, স্পেশালি ইন্ডিয়া, আমাদের একটা হিউজ পপুলেশন অ্যান্ড ম্যাক্সিমাম পপুলেশন গ্রামের দিকেই থাকেন। তো ওখানে আমাদের কোনো সিএমই এগুলো পৌঁছতে পারে না, আনঅ্যাওয়ারনেস থাকে। অ্যান্ড সো সার্ভাইকাল ক্যান্সার যেটাকে আমরা বলি, এটা হচ্ছে জরায়ু। আচ্ছা। তো তাই জন্য জরায়ুর মুখটা থেকে যে ক্যান্সারটা হয়, লোকেরা না জানতে পারলে আনডিটেক্টেবল হয়ে যায়। তো জরায়ুর মুখ কিংবা জরায়ুর নিচের অংশটাতে যে ক্যান্সার হয় সেটা সার্ভাইকাল ক্যান্সার। জরায়ুর ভেতরের লাইনিং কিংবা চামড়াতে যেটা ক্যান্সার হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আর ইউট্রাইন ক্যান্সার। এবারে দুটোর কারণ আলাদা থাকে, একদম আলাদা, অ্যান্ড দুটোর ট্রিটমেন্টও তাই জন্য আলাদা। আচ্ছা। সো এই অংশ নিচের যে ক্যান্সারটা, যেহেতু এটা প্রিভেন্টেবল, আজকে আমরা এটাকে নিয়ে চর্চা করব। ওকে, তো এটা হওয়ার কারণ কি, এই ধরনের ক্যান্সার হওয়ার কারণ? সো সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থ্রুতে হয়। আচ্ছা। It is very few cancer, one of the very few cancer which is actually caused by an infection. ভাইরাস, একটা ভাইরাল ইনফেকশন দিয়ে হয়। What is the name of that virus? Human papilloma virus. Human papilloma virus কি করে আমাদেরকে ইনফেক্ট করে? থ্রু সেক্স। যখন ইন্টারকোর্সের সময় যদি পার্টনার এর ইনফেকশন আছে, ওনার হয়তো ওটা প্রকাশ করছে না, কিন্তু ওটা সাইলেন্টলি ট্রান্সমিসিবল টু দ্য ফিমেল পার্টনার। অ্যান্ড সিমিলারলি ফিমেল পার্টনারটাও মেল পার্টনারকে দিয়ে ওনাদেরও একটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জড়িত পেনাইল ক্যান্সার হতে পারে। আচ্ছা। সো দিস ইজ হাউ ইট ইজ ট্রান্সমিটেড থ্রু সেক্স। এমন একটি ভাইরাস যে ভাইরাসে মহিলারা তো এফেক্টেড হনই, পুরুষরাও হতে পারে। ওনাদেরও পেনাইল ক্যান্সার, এনাল ক্যান্সার আচ্ছা হতে পারে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে যারা গ্রামে থাকেন, যাদের মধ্যে অ্যাওয়ারনেস কম আছে, তাদের মধ্যে এই ক্যান্সারের পরিমাণ লক্ষণ বেশি। তো এটার পিছনে কি কারণ আছে? শুধুমাত্র কি অ্যাওয়ারনেস এর না, অভাব? মাল্টিপল রিজনস। গ্রামে আমরা যেহেতু শহরে মেয়েরা, লেডিজরা উই আর মোর অ্যাওয়্যার। আমরা চাকরি করতে চাই, আমরা পড়াশুনো করে চাকরিটা পেয়ে তারপরে আমরা বিয়ে থা করি। গ্রামের অঞ্চলে তো সেটা ঠিক হয় না, খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। তো ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস, যেগুলো রিস্ক ফ্যাক্টরস আছে সার্ভাইকাল ক্যান্সার, একটা হচ্ছে আর্লি ম্যারেজ, আর্লি সেক্সুয়াল ডেবিউ। যত তাড়াতাড়ি আমাদের ইউ আর এক্সপোজ টু দিস ভাইরাস, তত তাড়াতাড়ি হবে। তো সেকেন্ড হচ্ছে যে যদি আমাদের ইনফেকশনটাকে আমরা ভালো করে কন্ট্রোল করতে লাগলে আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি ক্লিন। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে, ফ্রিকুয়েন্ট চেঞ্জ অফ প্যাডস, পেরিনিয়াল পরিষ্কার, এইগুলো হাইজিনটা ব্যাপারটা ঠিক রাখতে হবে। থার্ড হচ্ছে যে সার্টেন causes like আপনার সিগারেট স্মোকিংটা বলে, it can increase the chance of cervical cancer. সিগারেট স্মোকিং, কন্ট্রাসেপটিভ ইউজ ফর মোর দেন 5 years, তো এইসব জিনিস। বাট অ্যাপার্ট ফ্রম অ্যাওয়ারনেস, গ্রামে হচ্ছে যে মেন হচ্ছে এই জিনিস, যদি একটা কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হলো, অ্যাবনর্মাল ডিসচার্জ হলো, ওনারা ভাবেন যে এটা ঠিক আছে, কিছুই না ফেলে রাখা হয়। ফেলে রেখে তখন পরে যখন আমাদের কাছে ওনারা আসেন তখন খুব লেট হয়ে যায়, স্টেজটা বেড়ে যায়।
এইসব কারণ নিয়ে। মানে রুরাল এরিয়াতে এটা আমরা বেশি দেখতে পাই আর কি। ডেভেলপিং কান্ট্রিজে হ্যাঁ, একটু বেশি হ্যাঁ, দেখা যায়। মানে আপনি বলতে মাল্টিপল চাইছেন- সেক্সুয়াল পার্টনার্স হুম, যাদের হয়, হুম, অনেকগুলো সেক্সুয়াল পার্টনার্স, কিংবা যার সাথে উনি আছেন ওনার যদি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার হয়। সো দিস আর অল দ্য রিজন, দিস ইজ হাউ ইনফেকশন স্প্রেডস পারসন টু পারসন। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলা যেতে একদম পারে একটা। একদম। যদি কারোর এইচআইভি আছে, কোনো স্টিরয়েড খাচ্ছে ফর, ধরুন কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট পরে তো স্টিরয়েড দেওয়া হয়, অটোইমিউন কন্ডিশনে স্টিরয়েড দেওয়া হয়। এনাদের যখন ইমিউন সাপ্রেস হয়ে যায় তখন এই ভাইরাসটা তো সবার ভেজানাতে থাকে, এরা তখন আক্রান্ত করে, তখন ওরা ইনফেকশনটা করে বিকজ অফ ইমিউনোসাপ্রেশন। আচ্ছা, তো মোটামুটি কোন এজ গ্রুপটা বেশি এফেক্টেড হয়? ইয়াঙ্গার জেনারেশন, অল্প বয়সীরা। অল্প বয়সীরা। ইট স্টার্টস অ্যারাউন্ড, মানে যত তাড়াতাড়ি আপনার সেক্সুয়াল ডেবিউটটা শুরু হয় আচ্ছা, তাই জন্য তখন। সো মোস্টলি দ্য সার্ভাইকাল ক্যান্সার ইউ আর সিন উইদিন, মানে ইনফেকশনটা শুরু হয় বাই 25 to 30, তারপরে ইনফেকশনটা পারসিস্ট করে গেলেই ক্যান্সার হয়। এরকম না যে ইনফেকশন হলো মানেই ক্যান্সার হয়ে যাবে। ইনফেকশনটা যদি পারসিস্ট করে তাহলেই গিয়ে ওটা 10-15 বছর পরে ক্যান্সারের দিকে যেতে পারে। আচ্ছা। তো ধরুন কারো যদি এরকম ক্যান্সার দেখা দেয় বা তিনি ওই ক্যান্সারে আক্রান্ত হন, তাহলে তার কি কি লক্ষণগুলো দেখা যাবে? সো যেটা আমি আপনাকে বললাম, সার্ভাইকাল ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে কম বয়সী মহিলাদের দেখা যায়, বাট ইন আ ফিউ কেসেস মেনোপজের পরেও দেখা যায়। মেনোপজ মানে যখন আপনার পিরিয়ডটা বন্ধ হয়ে আপনি গেছে। বললেন যে আক্রান্ত হওয়ার 10-15 বছর পর, মানে সে যদি অল্প বয়সে ডেভেলপ করে এবং 10-15 বছর পর যদি এটা দেখা দেয়, তার মানে তো সেই মেনোপজের পরই হবে। সেটা ওই ফিউ পিপল যাদের ধরো 35-40 বছরে হলো, তারপর 10-20 বছর হলো, তারা একটুখানি ডিলেতে প্রেজেন্ট করে। ওনাদের ক্ষেত্রে তখন মেনোপজের পরে আবার নতুন করে ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা, মেনোপজ মানে আমাদের তো পিরিয়ডস বন্ধ হয়ে গেল, তারপরে ব্লিডিং হওয়া উচিত না। যদি কারো স্পটিং শুরু হলো, তলপেটে ব্যথা হলো কি ব্লিডিং শুরু হলো, তখন ডাক্তারকে দেখাতে লাগে। আমি যেটা বললাম, এই সার্ভাইকাল আর ইউট্রাইন ক্যান্সার দুটোই আমাদেরকে পরীক্ষা করে দেখতে লাগে যে এটা হয়েছে কি না। আচ্ছা, আর কম বয়সী মেয়েদের ক্ষেত্রে সিমটম গুলো কি করে আমরা জানতে পারবো? তাদের দেখবেন যে একটা ইনফেকশন, হয়তো বারবার করে রিকারেন্ট পেলভিক ইনফেকশন হচ্ছে, তারপর একটা ফাউল স্মেলিং ডিসচার্জ হচ্ছে, ইন বিটুইন পিরিয়ডটা রেগুলার না, পিরিয়ডের মধ্যখানে ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং বলি, মানে দুটো পিরিয়ডের মাঝখানে ব্লিডিং হচ্ছে, কিংবা স্বামীর সাথে কিংবা পার্টনারের সাথে সেক্সের পরে ব্লিডিং হচ্ছে, পোস্ট কয়টাল ব্লিডিং হচ্ছে। এগুলো সব আর্লি সাইন্স ধরার জন্য এখন অনেক লোক, যথেষ্ট লোকেরা অ্যাওয়্যার, ওনা এসে আমাদের বলে যে ম্যাডাম আমার এরকম প্রবলেম গুলো হচ্ছে। আচ্ছা, সো দিস ইজ দ্য আর্লি স্টেজে এইভাবে ধরা যায়। আর লেট স্টেজে তো তখন যখন ওটা ছড়ায় লোকালি, তখন তলপেটে ব্যথা হতে পারে, ইউরিনে রক্ত আসতে পারে, তো যখন when you go to the toilet তখন পটি করার সময় অসুবিধা হতে পারে। These are the conditions. আচ্ছা, তাহলে মানে আমরা কি এই রোগটা আগে থেকে ধরতে পারি না? মানে কোনো স্ক্রিনিং এর ব্যবস্থা আছে কি? স্ক্রিনিং এর ব্যবস্থা একদম আছে, বাট ডিউ টু अगेन ল্যাক অফ অ্যাওয়ারনেস, স্ক্রিনিং ইজ দ্য সেকেন্ডারি প্রিভেনশন। আচ্ছা, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনে অলরেডি একটা ভ্যাকসিন আছে। আচ্ছা, তো ভ্যাকসিনটা নিয়ে, যেহেতু আপনি স্ক্রিনিং জিজ্ঞেস করেছেন, আমি স্ক্রিনিংটা আগে বলিনি। স্ক্রিনিং হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। যদি একজনের ভ্যাকসিনেশন হয়ে গেলে তো খুবই ভালো। যদি একজনের কারো ভ্যাকসিনেশন হয়নি, বয়স চলে গেছে, অলরেডি সেক্সুয়াল ডেবিউ শুরু হয়ে গেছে, তো স্ক্রিনিংটা কি করে করা যায়? প্যাপ স্মিয়ার কিংবা এইচপিভি ডিএনএ টেস্টিং। আচ্ছা, প্যাপ স্মিয়ার মানে আপনার সার্ভিক্সটা তো আমরা দেখতে পাই, তো একটা সিম্পল পরীক্ষা আমরা করি আমাদের ওপিডিতে, পেশেন্টকে শুইয়ে দিই, এখান দিয়ে একটা চামচের মতন দিয়ে এটা খুলে এই জায়গাটা থেকে জাস্ট একটা স্মিয়ার নিয়ে ওটা আমরা ল্যাবে পাঠিয়ে দিই। আচ্ছা, ল্যাবে ওরা দেখবে যে ওই সেলস গুলোতে ভাইরাসটা ঢুকে কোনো চেঞ্জ করেছে কিনা, দ্যাট ইজ ডিটেক্টেবল। তো তাহলে তখন তো সার্ভাইকাল ক্যান্সার হয়নি। ওই আর্লি স্টেজে যদি ডিটেক্ট হয় যে জাস্ট চেঞ্জেসটা শুরু হয়েছে, তখন তো ওটা পিওরলি প্রিভেন্টেবল অ্যান্ড কিউরেবল, তাই না? আর প্যাপ স্মিয়ার ছাড়া এইচপিভি ডিএনএ মানে যে ভাইরাস পার্টিকেল, তার ডিএনএটা আছে কিনা এই সিক্রেশন থেকে আমরা বুঝতে পারি। ওই একবারই ওখান থেকে স্যাম্পল একবারেই স্যাম্পল না হয় এবং দুটোই টেস্ট করা যায় আচ্ছা, আচ্ছা। একসাথে। তো ম্যাম, আপনি যে প্যাপ স্মিয়ার টেস্টের কথাটি আপনি বলছেন, তো এটি কবে থেকে শুরু করতে হয়, কতদিন অন্তর অন্তর এই টেস্টটি করতে হয় এবং কতদিন পর্যন্ত করতে হয়? অ্যাজ পার রেকমেন্ডেশন আমরা প্যাপ 30 ইয়ার্স অনওয়ার্ড শুরু করতে হয়, 3 বছরে একবার করে, আপ টু দ্য এজ অফ 65 ইয়ার্স। আচ্ছা, তাছাড়া যদি আমরা এইচপিভি ডিএনএ টেস্টিংটা করলাম, ওটা ওয়ান্স ইন 5 ইয়ার্স করলে হয়। আচ্ছা, আচ্ছা। এই দুটো টেস্টই কি মানে প্রচুর মানে ব্যয় সাপেক্ষ নাকি সাধারণ মানুষের মধ্যে, মানে সাধারণ মানুষের মধ্যে হয়ে যাবে? আচ্ছা, আচ্ছা, অত দাম না। আচ্ছা, প্যাপ স্মিয়ারটা আরো সস্তা, এইচপিভি ডিএনএটা একটু
একটু কস্টলি, বাট অত কস্টলি না যে অ্যাফোর্ডেবল না। এবার চলে আসি, এটাকে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি? আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন, সেটা কোন বয়সে নেওয়া হয়? সেটা কি শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য নাকি পুরুষরাও নিতে পারে? পুরুষরাও নিতে পারে, বাট there are lot of legalities and we have to pass through all that approval নিতে হয়। সো ইন্ডিয়াতে এখনো পুরুষদেরটা এখনো আসেনি সেভাবে। ইন ফরেন দেশে বিদেশে কিন্তু পুরুষরাও ভ্যাকসিনেশন শুরু করেছে। আর মেয়েদের ক্ষেত্রেতে আমরা আমাদের মহিলাদের from 9 years onwards দিতে পারি ভ্যাকসিনটা। 9 বছরের পর 9 বছরের পর থেকে। 9 থেকে 15 বছর দুটো ডোজ দিলে সাফিসিয়েন্ট, 15 বছর থেকে 26 বছর অবধি অর এনি টাইম তারপর 3টে ডোজ লাগে। তো বিকজ আমাদের দেশে কিংবা ডেভেলপিং কান্ট্রিতে ভ্যাকসিনটা যেহেতু ক্যান্সারের ইয়েটা ইনসিডেন্সটা অনেক বেশি, আমাদের যেটা ফক্সি আমাদের ফেডারেশন অফ গাইনি সোসাইটি, according to that they say that আমরা up to 40-45 years ভ্যাকসিনটা দিতে পারি। বাট এটা জানতে হবে যে ভ্যাকসিনটা অত লেটে দিলে তার এফেক্টিভনেসটা কিন্তু থাকে না। Effectiveness, maximum effectiveness is when the child has not been married or exposed to sexual exposure. তো তাই জন্য within 25 years এর ভেতরে নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। এবং তিনি কোন রকম 25 বছর মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে অংশগ্রহণ করেননি এমন মহিলার কথাই আপনি বলছেন। সবচেয়ে ভালো। করলেও তো তখন ইনিশিয়াল স্টেজে তো আমাদের ভাইরাস আছে কিনা আমরা জানি না, করলেও দেওয়া যায় বাই যত তাড়াতাড়ি দেবেন তত ভালো। হ্যাঁ, কিন্তু মানে ভ্যাকসিনের যে এফেক্টটা সেটা আপনি একটুখানি কমে যাবে। দেখুন একজনের অলরেডি ডেলিভারি হয়ে গেল, দুটো বাচ্চা হয়ে গেছে, তারপরে যদি 35 বছর বয়সে বলবেন ভ্যাকসিন দিন, কিন্তু তাও তো মানে নেওয়া কিছুটা প্রোটেকশন পাবেন, কিছুটা প্রোটেকশন পাবেন, নেওয়া যেতে পারে। বিকজ আমাদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো স্ট্রেন থাকে, 1 to 100 স্ট্রেন থাকে। তো যদি ওটা আমাদের যে ভ্যাকসিনটা আমাদের কভার করে 16, 18, 9, 11, এখন নোনাভ্যালেন্ট এসছে ভ্যাকসিন যেতে 9টা স্ট্রেন কভার করে। তো যদি একটাতে ইনফেকশন হয়েছে অন্যগুলোতে অ্যাটলিস্ট প্রোটেকশন পাওয়া যায়, ওইভাবেই ভেবে আমরা বলেছি যে আপ টু এজ 45 নেওয়া যায়। বাট উই হ্যাভ টু অলসো কাউন্সিলকে কেস টু কেস বেসিস, যে অন্য যদি আপনি সেক্সের আগে ওটা নিতেন, একদম আগে নিতেন, তো আপনার যতটা প্রোটেকশন তার থেকে এটা একটু কমে যাবে। আর ওই স্টেজে আমরা তখন স্ক্রিনিংটা অফার করি রাদার দ্যান ভ্যাকসিন। এন্ড দ্য আদার থিং ইজ কে ভ্যাকসিনটা নিয়ে নিলাম, আমি আর স্ক্রিনিং করবো না, এটা ঠিক না। কারণ ভ্যাকসিনে তো পুরো 100% প্রোটেকশন না, উই স্টিল হ্যাভ টু ডু দ্য স্ক্রিনিং। যেহেতু বললেন যে 100 রকমের একটা ভ্যারাইটি আছে, স্ট্রেন আছে, তার ভেতর 100টা স্ট্রেনের ভেতর সবকটা ক্যান্সার কজ করে না। মেন ক্যান্সার কজ করে বাই 16 and 18, দে কজ 80% অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। বাকি আমাদের 35, 33, 42 অনেকগুলো আছে, ওটাও আমরা হাই রিস্ক বলি, যেটা ক্যান্সার করাতে পারে, বাট নট অল দ্য 100 সাবটাইপ। আচ্ছা, এবার যেটা প্রশ্ন থাকবে ম্যাম, সেটা হচ্ছে যে এত কিছুর পরও আমার ক্যান্সার হয়ে গেল, বা অনেকেই তো আছেন যারা ভ্যাকসিন সম্পর্কে অবগত নন এবং জানেনও না। তো এই যে মহিলারা যাদের ধরা পড়েছে বা বুঝতে পারছেন যে আমার ক্যান্সার হয়েছে, তো তাদের চিকিৎসাটা কিভাবে করা হয়? এবং তার আগে জানতে চাইবো যে এটাকে আপনারা কিভাবে কনফার্ম করেন, মানে ডায়াগনোস কি করে করে? প্রথম ডায়াগনোসিস হচ্ছে এখানে সার্ভিক্সে যদি আমি কোনো গ্রোথ দেখলাম, তখন যদি প্যাপসমিয়ারে কোনো অ্যাবনর্মালিটি আসলো তখন বায়োপসি করতে হয়, কিংবা আমি অবভিয়াস একটা গ্রোথ দেখলাম তখন বায়োপসি করতে হয়। তো কল্পোস্কোপি, যদি কোনো গ্রোথ দেখতে পাচ্ছি না তখন আমরা কল্পোস্কোপি বলে একটা ম্যাগনিফাইং লেন্স দিয়ে দেখে ওখান থেকে একটা বায়োপসি নেওয়া হবে। আর যদি অবভিয়াস আমরা গ্রোথ দেখতে পাচ্ছি তাহলে ডাইরেক্টলি ওখান থেকে আমরা বায়োপসি নিয়ে নিই। বায়োপসিতে বলে দেবে যে এতে ক্যান্সার আছে কিনা, অ্যান্ড তার উপরে একটা স্পেশাল স্টেনিং করা হয় দেখতে যে এটা দিস ক্যান্সার ইজ কজড বাই দ্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর নট। আচ্ছা, সো ওইটা দেখার পরে আমাদের ডায়াগনোসিস সার্টেন হয়ে গেল যে ক্যান্সার আছে, যদি পজিটিভ আসলো। এবারে নেক্সট স্টেপ হচ্ছে সবসময় জানতে হবে যে ক্যান্সারটা অন্য কোথাও ছড়িয়েছে কিনা, ওটাকে আমরা মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ বলি। সো দেখার জন্য আমরা তখন নিচে থেকে একটা এমআর এক্সামিনেশন করি, এমআরআই অ্যাবডোমেন করি পেটের ভেতরে। তো এমআরআই তে আমরা বুঝতে পারি যে ওটা কি খালি সার্ভিক্সের ভেতরেই আছে না সাইডে স্প্রেড করেছে, বাইরেও ছড়িয়েছে। কারণ এটা 3 ভাবে স্প্রেড করে। একটা হচ্ছে লোকাল স্প্রেড, লোকাল স্প্রেড মানে এখানে তো ক্যান্সার আছে, এই সাইডে স্প্রেড করলো, আর সাইডে ওপরে ইউট্রাসের ওপরে আসলো, এদিকে গেল, নিচে ভাজানাতে গেল, সেটা হচ্ছে লোকাল স্প্রেড। আর সেকেন্ড হচ্ছে হিম্যাটোজেনাস স্প্রেড, মানে ব্লাড ভেসেলস থ্রুতে স্প্রেড করলো। আর থার্ড হচ্ছে যে লিম্ফ্যাটিক স্প্রেড, মানে লিম্ফ নোড গুলো এখান থেকে যায় আমাদের এখানে সাদা ব্লাড, ওই নোড গুলো ইনফেক্ট হলো। সো আমরা বায়োপসিতে বুঝলাম ক্যান্সার আছে, মেটাস্ট্যাটিক ওয়ার্কআপে আমরা জানলাম যে লিম্ফ নোড ইনভলভ আছে কিনা, বাইরে আসলো কিনা। আনসারিং ইয়োর কোয়েশ্চেন, যে আমরা
কি কি পদ্ধতিতে এটা ট্রিট করতে পারি। যখন এটা ইউট্রাসের ভেতরে কনফাইন্ড আছে, এটা সার্ভিক্সের ভেতরেই আছে, বাইরে যায়নি, তত অবধি আমরা লেম্যানস হিসাবে বলতে পারি যে এটা আমরা সার্জারিতে আমরা আপনাকে কিওর করতে পারবো। আচ্ছা কিন্তু এটা যদি বাইরে বেরিয়ে গেল কোথাও, তখন আমাদেরকে অবভিয়াসলি সার্জারি করে তো পুরোটা বের না। করতে যাবে না, তখন আমাদেরকে সার্জারি করে বের করলেও পেশেন্টের আবার পরবর্তীকালে রেডিয়েশন লাগবে। আচ্ছা তাই জন্য ইনস্টেড অফ অ্যাভয়েডিং আমি সার্জারিও করব, রেডিয়েশনও করব, পেশেন্টের কমপ্লিকেশন রেট বেড়ে যাবে। তাই জন্য এখন আমরা যে জানি যে কিমো আর রেডিয়েশন প্রাইমারিলি দিলে তার কিওর রেট ইজ অ্যাজ গুড অ্যাজ সার্জারি ইন লেটার স্টেজ। আর্লি স্টেজে তো অফকোর্স সার্জারি, সার্জারি তো যখন লেট স্টেজ হয়েছে, যখন স্প্রেড হয়ে গেছে, তখন সার্জারি প্লাস কিমো রেডিয়েশন না দিয়ে ডাইরেক্ট কিমো রেডিয়েশন দিলে তার এফেক্ট ইজ দ্য সেম অ্যাজ দ্যাট অফ সার্জারি ইন দ্য লেটার স্টেজ। লেটার স্টেজ মানে স্টেজ 2 অনওয়ার্ডস, 2A অনওয়ার্ডস, আচ্ছা 2A 2B অনওয়ার্ডস। তারপরে আর কিছু নেই সেরকম, তারপরে মানে 2 এর পর যদি 2A তে এক একজন এখনো ওটি করে, বাট ডুয়াল মোডালিটি প্রিভেন্ট করার জন্য উই উড সাজেস্ট যে টিউমার সাইজ যখন মোর দেন 2 সেন্টিমিটার, টিউমারের সাইজটা খুব ইম্পর্টেন্ট, দেন আমরা আর সার্জারি করি না, কারণ আচ্ছা। তখন ডুয়াল মোডালিটি লাগে, সার্জারি পরে আবার কিমো রেডিয়েশন লাগে। আচ্ছা, আচ্ছা। আমরা ডাবল ট্রিটমেন্ট উই ডু নট লাইক ইন সার্ভাইকাল ক্যান্সার, যখন কিমো রেডিয়েশন উইল অলসো ডু দ্য ইকুয়াল জব যখন লোকাল স্প্রেড হয়েছে কিংবা টিউমার সাইজেস মোর দেন 2 সেন্টিমিটার। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই যে সার্জারিটা মূলত মানে কিভাবে হয়? এখন তো বিভিন্ন রকম সার্জারির পদ্ধতি এসছে, তো মানে এটা কি মানে সেই একেবারে পুরোনো পন্থায় কেটে হয়, নাকি ল্যাপারোস্কোপিক সার্জারি করা পসিবল, নাকি এখন তো শুনছি রোবোটিক সার্জারিও হয়? সো আমরা ইনিশিয়ালি তো আমরা এটাকে ওপেন করতাম, আচ্ছা এরপরে বহু বছর ল্যাপ্রোস্কোপি চললো। আচ্ছা ল্যাপ্রোস্কোপিতে যেহেতু পেশেন্টের কুইক রিকভারি, পেইনলেস, তাড়াতাড়ি বাড়ি যাবেন, তো স্কারটা কম, তো ল্যাপ্রোস্কোপিটা বহুদিন চললো। আচ্ছা বাট মেডিকেল সায়েন্স ইজ অলওয়েজ গাইডেড বাই এভিডেন্স, আমরা সবসময় স্টাডি করতে থাকি। তো যখন একটা কম্প্যারিজন হলো যে ল্যাপ্রোস্কোপিটা করে কি ভার্সেস ওপেনে পেশেন্টের বেনিফিটটা ভালো আছে কিনা, তখন একটা বিশাল বড় স্টাডি হয়েছিল, ল্যাক স্টাডি বলে, LSAC ল্যাক ট্রায়াল। ওই স্টাডিটার পরে ওখানে দেখা গেছে যে না, সার্ভাইভালটা ওপেন করলেই বেটার। আচ্ছা তারপরে ল্যাপ্রোস্কোপি ট্রেন্ডটা একটু কমে গেল। আচ্ছা এখন আমাদের রোবোটিক যেটা এসছে সেটাকে নিয়েও এখন পুরো স্টাডি চলছে, বাট রোবোটিক এর ইনিশিয়াল স্টেজে যে কটা আমাদের এভিডেন্স দেখাচ্ছে যে ইট ইজ ডুইং আ গুড জব। আচ্ছা বাট হ্যাভিং সেড দ্যাট আমাদের আরেকটু দিন ওয়েট করে দেখতে লাগবে যে রোবটটা বেটার না ওপেনটা বেটার। আচ্ছা, এই যে রোবোটিক সার্জারির কথা বলা হয়, এটা মানে অ্যাকচুয়ালি করা হয় কিভাবে? মানে আমি সাধারণ যারা আমাদের দর্শক আছে তাদের একটু অবগত করানোর জন্যই আমি জিজ্ঞাসা করছি যে মানে এরকম কি যে রোবটই পুরো পরিচালনা করে, নাকি রোবটকে একজন দক্ষ সার্জন পরিচালনা করে? সেকেন্ড পার্ট, রোবটকে একজন দক্ষ সার্জন যাদের প্রপার ট্রেনিং আছে, এক্সপিরিয়েন্স আছে। না রোবট অন্য ক্ষেত্রে দেখবেন আপনি হয়তো এই রেস্টুরেন্টে একটা রোবট থালা নিয়ে পুরো চলে গেল, ইটস নট লাইক দ্যাট। সবাই ভাবে যে না, রোবটই ওটি করলো তো ডাক্তার কি করলো। ল্যাপ্রোস্কোপিক সার্জারি আর রোবোটিক সার্জারি ইজ দ্য সেম। আচ্ছা, সো বেসিক্যালি দেয়ার আর 2 কাইন্ডস অফ সার্জারি, 2 রকমের সার্জারি, একটা হচ্ছে ওপেন, একটা যেতে আপনি পেট কাটেন, আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি যেতে আপনি ছোট ছোট ছিদ্র করি আমরা। সো সেম ছিদ্র দিয়েই আমরা রোবোটিক করি, বাট ল্যাপ্রোস্কোপির যে লিমিটেশনস গুলো ছিল, ল্যাপ্রোস্কোপিতে আই হ্যাভ ডান ল্যাপ্রোস্কোপি ফর 15 ইয়ার্স ইন মাই লাইফ, দেন আই স্টার্টেড রোবট। তো আমি এখন রোবট কেন প্রেফার করি? বিকজ আমি নিজে দেখতে পাচ্ছি যে ল্যাপ্রোস্কোপিতে আমাদের তখন 2D ক্যামেরা, রোবটের ক্যামেরা যেটা হলো, রোবট ইজ আ ডিভাইস, এটা একটা ইনস্ট্রুমেন্ট, কোনো এরকম চেহারা দিয়ে মানুষ টানুষ তৈরি না। এই যে এই ডিভাইসটা, যেখানে 4টে আর্ম আমাদেরকে দেওয়া হয়, 4টে হাত, মা দুর্গার মতন আমাদের 2টো হাত, তখন 4টে হাত হয়ে যায়। সো ওই হাতগুলো, ওই ইনস্ট্রুমেন্ট, ওই যে ওই স্ট্রাকচারটা, মেটালিক স্ট্রাকচারটা আমাদেরকে দিচ্ছে, কিন্তু এর ভেতরে ইনস্ট্রুমেন্ট গুলো ল্যাপ্রোস্কোপির মতনই রোবোটিক ইনস্ট্রুমেন্ট থাকে যেটা ভেতরে ঢোকে। সো ল্যাপ্রোস্কোপি যখন 2টো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি করছি, এখানে 4টে ইনস্ট্রুমেন্ট দিয়ে আমার কন্ট্রোলে আছে। একটা ইনস্ট্রুমেন্ট ধরে ইয়ে করলো, একটা ইনস্ট্রুমেন্টে ক্যামেরা উইচ ইজ স্টেবল উইথ আ 3D ভিশন, ওয়্যার আমরা ডেপথ পারসেপশন দেখতে পাচ্ছি। অ্যান্ড ওয়েন দ্য রোবটের যে রিস্ট, এন্ডোরিস্ট মুভমেন্ট, আমাদের হাত যেরকম এরকম ঘোরে, তো দ্যাট এন্ডোরিস্ট মুভমেন্ট আছে, যেটা ল্যাপ ইনস্ট্রুমেন্টে নেই। ল্যাপ ইনস্ট্রুমেন্টে এইটুকু। ওকে, সো endorist movement, fine dissection, tissue organ preservation, decrease in the chance of injury, and
এত সুন্দর একটা স্টেবল ক্যামেরাটা, ল্যাপ্রোস্কোপিতে অ্যাসিস্ট্যান্ট নাড়াতে পারে, নাড়ালে আমাদের খুব অসুবিধা হয়। রোবটের ক্যামেরা কন্ট্রোল ইজ আন্ডার মি, পুরো স্টেবল ভিশন। So it is an improvement on the laparoscopy. It is not that it is replacing laparoscopy, or it is not that একটা রোবট এসে ওটিটা করছে। আমি রোবটে শুধু এইগুলো করছি, সার্জারিটা করছি, ওই হাতগুলো, those arms are in my control, camera is in my control, তো ওখানে অ্যাসিস্ট্যান্স এর দরকারই পড়ে না মোস্ট অফ দ্য টাইম। ভিজুয়ালটা অনেক বেশি ক্লিয়ার, রিস্ট মুভমেন্ট ডেপথ বোঝা যায়, 3D ভিশন ইনস্টেড অফ 2D ভিশন, ডেক্সটিয়ারিটি 7 ডিগ্রিজ অফ মোশন দেয় আমাকে, ফ্রিডম অফ মোশন। টুলস গুলো আগের থেকে মানে ল্যাপারোস্কোপি অনেক ভালো টুলস গুলো তার থেকে অনেক বেশি ইমপ্রুভ টুলস। এন্ডোরিস্ট আছে না, এন্ডোরিস্ট, সো ইট ইজ লাইক ডুইং অ্যান ওপেন সার্জারি। আমি যেরকম ওপেন সার্জারিতে পুরো ঘোরাতে পারি ওই রকম, কিন্তু ল্যাপে ওটা আমাদের রেস্ট্রিক্ট হয়ে যায়। আচ্ছা, বিকজ ল্যাপ ইনস্ট্রুমেন্টস এর টিপ গুলো সির্ফ এইটুকু নড়বে, এইটুকু নড়বে, আচ্ছা, পুরো এটা নড়বে না। ওকে। সো দিস ইজ দি অ্যাডভান্টেজ। তো আপনি যে রোবটের কথা বলছেন, তো এটা তো নিশ্চয়ই খরচ সাপেক্ষ, সবাই কি অ্যাফোর্ড করতে পারবে? আজকালের দুনিয়াতে আমার একটাই অ্যাডভাইস সবাইকে, যে হেলথ ইন্স্যুরেন্সটা করে নিতে। আচ্ছা, যে লেভেলে, যত লেভেলেই থাকুক, হেলথ ইন্স্যুরেন্স একটা করে নিতে হয়, whether it is an government like national insurance, oriental and this, or whether it is private. হেলথ ইন্স্যুরেন্স করে নিলে আজকাল অল হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিজ দে হ্যাভ কাম ফরওয়ার্ড, অঙ্ক কেসেসে স্পেশালি পুরো রোবটের কভার ওরা দিয়ে দেয়। আচ্ছা, অঙ্ক কেসেসে পুরো কভার দিয়ে দেয়, আচ্ছা, বিনাইন কেসেসেও অ্যারাউন্ড 80% দিয়ে দেয় আচ্ছা, কভারেজ, মানে 80% কোম্পানিজ দিয়ে দেয়, আপ টু 100% কভারেজ, ফুল কভারেজ। সো ইন্স্যুরেন্স একটা করে নিলে ভালো হাসপাতালের জায়গায় গিয়ে আপনারা ওটিটা করতে পারেন। ওকে। তো ধরুন এই ক্যান্সার প্রাথমিক স্টেজে আমার ধরা পড়লো, আমি চিকিৎসা করলাম, আমার সেরেও গেল, তো এটা কি আবার ফিরে আসার চান্সেস আছে? প্রত্যেকটা ক্যান্সারের এটাই একটা প্রবলেম, যে ইট ডিপেন্ডস অন দ্য স্টেজ অফ দ্য ক্যান্সার। 4টে স্টেজ থাকে, 1 2 3 4। স্টেজ 1 মানে উই হ্যাভ জাস্ট ইনিশিয়ালি ডায়াগনোজ এন্ড ট্রিটেড ইমিডিয়েটলি। স্টেজ 2 তার একটু, তো যেই স্টেজটা ইনক্রিজ করবে, রিকারেন্সের চান্সটা অ্যাকর্ডিং টু দ্যাট বাড়বে। কারণ আমরা যতই কিমো রেডিয়েশন দিয়ে কি সার্জারি করি, যতই যা করি, আমাদের যদি বাই চান্স কোনো ছোট সেলস মিস হয়ে যায়, ওটা তো আবার রিকারেন্সে আসতে পারে। তাই জন্য আমাদেরকে এটা কন্টিনিউয়াস ফলো আপে রাখতে লাগে। ইনিশিয়াল 5 ইয়ার্স আমরা পুরো ফলো আপে রাখি পেশেন্টদেরকে। যদি 5 বছরে ফিরে না আসলো, তখন আমরা একটু রিল্যাক্স হই যে হ্যাঁ, তাহলে এটা প্রবাবলি পুরো কিওর হয়ে গেছে। বাট স্টিল দেন হোল লাইফ লং ইয়ারলি ওয়ান্স আমরা ফলো আপে রাখি পেশেন্ট। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে আমাদের তো বহু দর্শক আছেন, বাংলাদেশ থেকেও দেখেন, ভারতবর্ষ থেকেও দেখেন, এবং বিভিন্ন প্রান্ত থেকে দেখেন। তো মানে আপনার কি মেসেজ থাকবে সেই সমস্ত মেয়েদের প্রতি যারা এখনো পর্যন্ত এই ভ্যাকসিনটা নেননি? আমি এটাই বলতে চাই আপনার চ্যানেল থ্রুতে, বিগ থ্যাংক ইউ যে আপনি এই অ্যাওয়ারনেসটা রেজ করেছেন। এটা খুব ভালো। এটা যদি আপনারা পৌঁছাতে পারেন গ্রাম অবধি, ভিলেজ অবধি, তাহলে সবাইকে জানা উচিত যে সার্ভাইকাল ক্যান্সার ইজ আ প্রিভেন্টেবল ক্যান্সার। আর এর থেকে তো ভালো জিনিস নেই যে আমরা একটা ক্যান্সার প্রিভেন্ট করতে পারছি। তো ক্যান্সারটা হয়ে গেলে কতটা আমাদের মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস, বাড়িতে সবাই চিন্তা, এত ইউজ অফ রিসোর্সেস, টাকাপত্র তো গেল, তার সাথে বাকি জিনিস। তো এই মেন্টাল টেনশনটা করার জন্য জাস্ট আ সিম্পল ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা যদি আপনি নেবেন, ইট গিভস ইউ প্রোটেকশন অ্যারাউন্ড 90 to 99% against the cancer in the initial stages without detection. তো তাই জন্য ধরুন 11-12 বছরের দিকে ভ্যাকসিনটা সবাইকে নিয়ে নেওয়া উচিত। ফ্রম 10-11 years up to 25 years and up to 45 years ভ্যাকসিনটা নিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। তো সার্ভাইকাল ক্যান্সার নিয়ে যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ম্যামের ক্লিনিকের বা হাসপাতালের একটি নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি আপনাদের কখনো দরকার হয়, আপনারা কিন্তু নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।